আমরা গত ক্লাসে আমরা টোফেলের জানো আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছি। আমরা প্রথম যেই পার্ট 1-এ আমরা হচ্ছে মিনি টেস্ট 1-এর 1 থেকে 30 পর্যন্ত প্রশ্ন আমরা সমাধান করেছি এবং আজকে পার্ট 2-তে আমরা হচ্ছে মিনি টেস্ট 1-এর শেষ 20টা প্রশ্ন এবং মিনি টেস্ট 2-এর প্রথম 10টা প্রশ্ন আমরা সমাধান করব এবং প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন সহ, অর্থাৎ ওই প্রশ্নটার সাথে সংশ্লিষ্ট যে টপিকটা আসবে সেই টপিকটাকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা অন্যান্য সময় যেটা হয়েছে যে আমরা আগে রুলস মুখস্থ করতাম, রুলস পড়তাম, তারপর হচ্ছে প্রশ্ন সমাধান করতাম, আমরা সেভাবে আগাচ্ছি না, বরং আমরা প্রশ্নটাকে আমরা আগে ফেস করছি, তারপর এই প্রশ্নের সাথে সম্পর্কিত যে এই ধরনের রুলস গুলো আমাদের প্রয়োজন হচ্ছে সেগুলোকে শুধু আমরা মূল্যায়ন করছি। আমরা ইতিমধ্যেই লাইভ হয়েছি, আমাকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা, স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি যারা যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আমাকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে কিনা। এই ক্লাসটি হচ্ছে টোফেলের একটি ক্লাস। এই ক্লাসে মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, চাকরির প্রস্তুতি, ব্যাংক, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, অথবা বিশেষ করে যারা এই বছর এইচএসসি পরীক্ষা শেষ করেছেন এবং হয়তো দুই একটা পরীক্ষা অনেকের বাকি রয়েছে, যারা এই বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রস্তুতি নিবে, ইংরেজি অংশের একটা গুরুত্বপূর্ণ অংশ কভার করে যায় যদি আমরা টোফেলের মিনি টেস্ট 6টাকে আমরা কমপ্লিট করতে পারি। টোটাল মিনি টেস্ট 6টা যদি আমরা কমপ্লিট করি, আমাদের 400+ প্রশ্ন আমি যদি ভুল না করে থাকি আমাদের কমপ্লিট হয়ে যায় এবং সেটির মধ্য দিয়ে যতগুলো টপিক রয়েছে গুরুত্বপূর্ণ সবগুলো টপিক কভার হয়ে যায়। বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা দেখি 3টা থেকে 4টা এই পিন পয়েন্ট এররের প্রশ্ন আমরা আসতে দেখেছি। আমরা প্রত্যেকটা প্রশ্ন ইভেন এমন হয় যে হুবহু, মানে বিষয়টা এমন না যে প্রশ্ন নতুন করে বানাই দেয়। আমরা যদি চিটাগং ইউনিভার্সিটির প্রশ্ন দেখি, রাজশাহীর প্রশ্ন দেখি, জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখি, সরাসরি টোফেলের সরাসরি প্রশ্নগুলো হচ্ছে কপি করে দিয়ে দেওয়ার প্রবণতা আমরা দেখেছি। ব্যাংকের প্রশ্ন 4টা 5টা পর্যন্ত একসাথে আমরা পিন পয়েন্ট এররের প্রশ্ন দেখেছি। সেক্ষেত্রেও আমরা দেখেছি যে সরাসরি এই বই থেকে তুলে দেয়। আমরা একটু দেখছি যে আমাকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা, দেখতে পাওয়া যাচ্ছে কিনা, তারপরে আমরা পড়ায় আবার ফিরে যাব আমাদের সাথে। ওকে, আমাকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে, রাইট? ওকে, ফাইন, গ্রেট গ্রেট। তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা আছে আমরা চলে যাই, আমরা মিনি টেস্ট 2 থেকে আজকে শুরু করি। মিনি টেস্ট 2 এর প্রথম 10টা প্রশ্ন আমরা কভার করব, তারপরে হচ্ছে মিনি টেস্ট 1 এর যে 20টা প্রশ্ন বাকি থেকে গিয়েছিল সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তাহলে আমরা চলে যাই মিনি টেস্ট 2 তে যাই। এই মিনি টেস্ট 2 এই জায়গা থেকে, ওকে, মিনি টেস্ট 2 আমাদের এই জায়গার প্রশ্নগুলো যেমন কেমন হয়, আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে 4টা অংশের নিচে আন্ডারলাইন করা থাকে, আমাদের যে কোনো 4টার মধ্যে যে কোনো একটা ভুল অংশ থাকে। যেমন আপনি যদি দেখেন এখানে 4টা, চিলড্রেন এনজয় টেলিং অ্যান্ড লিসনিং টু গোস্ট স্টোরিজ স্পেশালি অন হ্যালোউইন নাইট। ওকে, এখানের যেই 4টা অংশের মধ্যে যে কোনো একটা ভুল, হয়তো টেলিং অ্যান্ড লিসনিং এই অংশটা ভুল, অথবা গোস্ট স্টোরিজ এটা ভুল, অথবা স্পেশালি অন হ্যালোউইন নাইট এটা ভুল। এই 4টা থেকে যে কোনো একটা আপনার হচ্ছে ভুল। এবার এই ভুলটাকে খুঁজে আমরা যেটা যদি খুঁজে বের করতে পারি যে অংশটা, সেটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, ফাইন। তাইলে আবার চলেন আমরা দেখি। আমাদের মনে রাখতে হবে একটা বিষয় যে নাউনকে আমরা সিঙ্গুলার বা প্লুরাল করতে পারি, প্রোনাউনকে সিঙ্গুলার বা প্লুরাল করতে পারি, কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ যে অংশটা সেই অংশটাকে আমরা কখনোই প্লুরাল করতে পারবো না। অ্যাডজেক্টিভ সব সময় হচ্ছে সিঙ্গুলার ভার্সনে রাখতে হবে, সিঙ্গুলার ফর্মে রাখতে হবে। অ্যাডজেক্টিভকে কখনোই প্লুরাল করা যায় না। আপনি যদি দেখেন আপনার এই অংশটা, আপনার হচ্ছে এই অংশটা যদি দেখেন আপনার স্টোরিজ, এখানে স্টোরিজ হচ্ছে নাউন, তাই তো? স্টোরিজ হচ্ছে নাউন। এই নাউনকে এক্ষেত্রে যে গোস্টস, এটা অ্যাডজেক্টিভটাকে প্লুরাল করে ফেলা হয়েছে। তাহলে গোস্টকে প্লুরাল করা যাবে না, গোস্টকে গোস্ট করতে হবে। অর্থাৎ এটা হবে, হওয়ার কথা ছিল GOST, গোস্ট, গোস্ট স্টোরিজ। যেমন আমরা কখনোই বলতে পারি না, যেমন ধরেন আমরা বললাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রাইট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন এখানে ইংলিশটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি এটাকে কখনোই বলতে পারবো না ইংলিশের ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অ্যাডজেক্টিভকে আপনি কখনোই প্লুরাল করতে পারবেন না, অ্যাডজেক্টিভকে আপনাকে সবসময় সিঙ্গুলার ফর্মে রাখতে হবে। সুতরাং এই প্রশ্নের যে ভুল অংশটি, সেই ভুল অংশটি হচ্ছে বি নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের ভুল, এবং এটা হওয়ার কথা ছিল
গোস্ট স্টোরিজ, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভকে কখনোই কি করা যায় না, প্লুরাল করা যায় না। চলেন আমরা দ্বিতীয় প্রশ্নটাই দেখি। দ্বিতীয় প্রশ্নটা কি বলা হয়েছে, at the rate the clerks were processing the applications, Harry figured that it will take 4 hours for his to be reviewed. Okay, fine. এবার খেয়াল করেন 2 নাম্বার যে প্রশ্নটা আছে, 2 নাম্বার প্রশ্নের মধ্যে আপনি যদি দেখেন, ওকে দেখা যাচ্ছে স্পষ্ট না, ওকে বই লাগবে না, এখানে অনেকে বলছে বই লাগবে, প্রয়োজন নাই, এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, বইয়ের কোনো দরকার নাই, আপনি এখানে কারো বইয়ের প্রয়োজন নাই, এখানে যারা যারা আসছেন কারো বইয়ের প্রয়োজন নাই, কোনো বইয়ের প্রয়োজন নাই। ওকে ওকে ফাইন। এবার আসেন এই প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে, এখানে হয়তো এ নাম্বারটা ভুল, না হয় বি নাম্বারটা ভুল, না হয় সি নাম্বারটা ভুল, না হয় ডি নাম্বারটা ভুল। আমরা যখন টেন্স পড়েছি বা সামনে আরো পড়বো, টেন্সের মধ্যে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনার সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্সের একটা নিয়ম আছে, যেমন সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম হচ্ছে 1 নাম্বার, যদি এখানে দেখেন মেইন ক্লজ, এখানে এই যে মেইন ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আপনার মেইন ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয়, সাবঅর্ডিনেট ক্লজ মিনিং অনুযায়ী এনি টেন্স হইতে পারে, এনি টেন্স। অর্থাৎ মেইন ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, আপনি সাবঅর্ডিনেট ক্লজটাকে আপনি মিনিং অনুযায়ী যে কোনো টেন্সে করতে পারবেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন আপনি আমি বললাম যে আই নো, এটা হচ্ছে মেইন ক্লজ। আই নো দ্যাট, দেওয়ার প্রয়োজন নাই, আমি দিলাম বোঝার জন্য, আই নো দ্যাট। এটাকে আপনি বলতে পারবেন হি কামস, আমি জানি সে আসে, এটা বলতে পারবেন আই নো দ্যাট হি কেম, দ্যাট কিন্তু দেওয়ার প্রয়োজন নাই, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। অথবা আপনি বলতে পারবেন আই নো দ্যাট হি উইল কাম। এগুলো এডমিশন টেস্টে প্রত্যেক বছর আসে এবং চাকরি পরীক্ষায় প্রত্যেক বছর আসে। তার মানে দেখেন মেইন ক্লজটা যখন আপনি প্রেজেন্ট টেন্সে রাখতেছেন, এই যে মেইন ক্লজটা, তখন আপনার সাবঅর্ডিনেট ক্লজটা মিনিং অনুযায়ী আপনি যে কোনো টেন্সে নিতে পারবেন, মিনিং অনুযায়ী। এটা প্রেজেন্ট ইনডিফিনিটও হইতে পারে, এটা পাস্ট টেন্সও হইতে পারে, এটা ফিউচার টেন্সও হইতে পারে, প্রয়োজন অনুযায়ী। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 আসেন, যদি মেইন ক্লজটা, এটাই হচ্ছে আমাদের আজকের শেখার বিষয়, মেইন ক্লজ যদি আপনার পাস্ট টেন্সে রাখেন, তখন আপনার সাবঅর্ডিনেট যে ক্লজটা থাকবে, সেই ক্লজটা পাস্ট ছাড়া অন্য কোনো টেন্সে হইতে পারবে না, এটা অবশ্যই পাস্ট টেন্সে থাকবে। মেইন ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে, তখন সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট টেন্সে থাকবে, হয় সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, অথবা সেটা ধরেন পাস্ট পারফেক্ট টেন্সে, অথবা সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, অথবা যে কোনো ভাবে পাস্ট হইলেই হইছে, রাইট? মেইন ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে, তখন সাবঅর্ডিনেট ক্লজ আপনার পাস্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সে আপনি দিতে পারবেন না, অন্য কোনো টেন্সে দেওয়া যাবে না। যেমন আপনি খেয়াল করেন, তবে এখানে যদি চিরন্তন সত্য হয় সেটা ডিফারেন্ট থিং, এটা এক্সেপশনাল, আলোচনা তো অন্য সময় লাগে। যেমন এই প্রশ্নটাই যদি দেখেন আপনি, যেমন আমরা প্রশ্নে ফিরে যাই, যেমন 1 নম্বর প্রশ্নটা দেখেন, হেরি ফিগার্ড দ্যাট, এই যে দেখেন হেরি ফিগার্ড, তার মানে দ্যাট এর আগে, এই যে দেখেন দ্যাট এর আগে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, দ্যাট এর আগে, তার মানে পরবর্তী যে টেন্সটা হবে সেটা অবশ্যই পাস্ট টেন্সে হবে। কিন্তু আপনি যদি এইখানে দেখেন বি নাম্বারটা, এটাকে পাস্ট টেন্স না করে এটাকে ফিউচার টেন্স করে ফেলছে, তার মানে এখানে বি নাম্বারটা ভুল, এটা উইল টেক না হয়ে এটা হওয়ার কথা ছিল কি উড টেক। কারণ আমরা জানি যখন মেইন ক্লজ পাস্ট টেন্সে থাকে, তখন সাবঅর্ডিনেট ক্লজকে অবশ্যই আমার কোন টেন্সে করতে হয়, আমার পাস্ট টেন্সে করতে হয়। সেটা পাস্ট ইনডিফিনিট হইতে পারে, পাস্ট পারফেক্ট হইতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে, অথবা যে কোনো ভাবে পাস্ট হইলেই হবে। ফাইন। তার মানে এই প্রশ্নের, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি। আপনারা বুঝেছেন কিনা একটু বলেন তো কাইন্ডলি, বুঝেছেন কিনা? বুঝছেন? এটা বুঝছেন কিনা? ওকে ফাইন, গ্রেট। এবার চলেন আমাদের কোশ্চেন নাম্বার 3 তে যাই। আমরা কোশ্চেন নাম্বার 3 তে যাই। কোশ্চেন নাম্বার 3 তে কি বলা হয়েছে? ওকে, কোশ্চেন নাম্বার 3 তে দেখেন, কোশ্চেন নাম্বার 3 তে বলা হয়েছে
no one would have attended the lecture if you told the truth about the guest speaker. ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। প্রত্যেক বছর এখান থেকে আপনি অবশ্যই শতভাগ নিশ্চিত থাকেন আপনার ভর্তি পরীক্ষার জার্নিতে অথবা আপনার চাকরির জার্নিতে আপনি নিশ্চিত থাকেন যে এই নিয়মটা থেকে প্রশ্ন থাকে। এটা কোন জায়গা থেকে আসছে এই প্রশ্নটা? এই প্রশ্নটা আসছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। কন্ডিশনাল সেন্টেন্স। এবার দেখেন কন্ডিশনাল থেকে আমরা জানি কন্ডিশনাল নিয়ম কি কি আছে। কন্ডিশনাল নিয়ম হচ্ছে যদি নরমালি কন্ডিশনাল, নরমালি আমি আবার বলছি নরমালি যদি ইফ দিয়ে হয়, ইফ দিয়ে যদি হয়, আমি ধরে নিচ্ছি তিনটা ইফ দিয়ে। ইফ এর ক্লজটা যদি আপনার প্রেজেন্ট টেন্সে থাকে আমরা জানি ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট টেন্সে, অথবা এমন হইতে পারে ইফ যুক্ত ক্লজটা এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হইলো একটা, পাস্ট ইনডিফিনিট। আরেকটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, পাস্ট পারফেক্ট টেন্সে হয়। তিনটা নিয়ম আমরা জানি। একটা হচ্ছে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট, আমি জাস্ট প্রেজেন্ট লিখলাম। 2 নম্বর হচ্ছে ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট হয়। 3 নম্বর হচ্ছে ইফ যুক্ত ক্লজটা যদি কি হয় পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তখন পরবর্তী ক্লজটা কিভাবে রেসপন্স করবে এটা থেকে হচ্ছে প্রশ্ন আসে। তাহলে দেখেন ইফ যুক্ত ক্লজটা যদি আপনি যখন দেখবেন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরবর্তীটা আমরা জানি যে সেটা হয় কি কোন টেন্সে? ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আমরা জানি শ্যাল থাকে, উইল থাকে, মে থাকে, ক্যান থাকে, এগুলোর উপর কোন কি ফর্ম দিতে হয়? সেটা V1 ফর্মে দিতে হয়, রাইট? অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা যখন প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, পরবর্তীটা যে ক্লজটা হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ সাবজেক্ট বসবে, তারপরে পরবর্তী ভার্বে শ্যাল, উইল, মে, ক্যান, অথবা কি হয় তার পরবর্তীতে ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। এবার আসেন ইফ যুক্ত ক্লজটা যখন পাস্ট ইনডিফিনিটে বসে তখন কি হয়? পরবর্তীটা এই যে ভার্বগুলা, তখন ভার্বগুলো হয়ে যায় কি শুড অথবা উড, অথবা হইতে পারে কি কোড, তারপর হচ্ছে ডট ডট ডট, তারপর আবার আমরা জানি সেটা কোন ফর্মে দিতে হবে? V1 ফর্মে দিতে হবে। ফাইন। এটা যখন কোন ফর্মে হবে? এটা যদি পাস্ট ইনডিফিনিট হয়। এবার যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস V3, তাই তো? যদি হয় পরবর্তীতে কি বসাইতে হবে? পরবর্তীতে হয় শুড অথবা উড অথবা কোড অথবা মাইট, এগুলোর পরে আমাদের হ্যাভ দিতে হবে, তারপরে আমাদের কোন ফর্ম দিতে হবে? V3 ফর্ম দিতে হবে। এটা হচ্ছে আমরা জানি। এটা আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স পড়েছি, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা পড়েছি যদি শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ থাকে, তাহলে আগের যে ক্লজটা হবে এই ক্লজটা হবে পাস্ট পারফেক্ট। আবার আমরা এটাও শিখেছি যদি শুড, উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হয়, আগেরটা কোন ফর্মে হবে? সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। ফিউচার ইনডিফিনিট থাকলে আগের ক্লজটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমরা কন্ডিশনাল যখন পড়েছি। এবার চলুন এই প্রশ্নের মধ্যে ভুলটা কোথায়। এই প্রশ্ন দেখেন নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড, এই যে দেখেন নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড, এখানে উড হ্যাভ আছে, রাইট? এই যে উড হ্যাভ আছে এবং দেখেন V3 আছে, ফাইন। উড হ্যাভ অ্যাটেন্ডেড এটা ফাইন, তার মানে এই যে এই অংশটা ফাইন। তার মানে যদি উড হ্যাভ অ্যাটেন্ডেড, কুড হ্যাভ অ্যাটেন্ডেড, শুড হ্যাভ অ্যাটেন্ডেড থাকে, তার মানে আরেকটা ক্লজ যেটা বাকি থাকবে সেটা হবে কোন ফর্মে? সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে চলেন আমরা দেখি পাস্ট পারফেক্ট টেন্স আছে কিনা। ইফ ইউ টোল্ড, দেখেন ইফ ইউ টোল্ড এখানে পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে এটা ইফ ইউ টোল্ড না হয়ে যাবে কি ইফ ইউ হ্যাড টোল্ড। তার মানে এটা পাস্ট পারফেক্ট, আর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। তার মানে এই প্রশ্নের ভুল অংশটা হচ্ছে তোমার বি নাম্বারটা। কেন বি নাম্বারটা? কারণ হওয়ার কথা ছিল ইফ ইউ হ্যাড টোল্ড, এটা না হয়ে গেছে কি তোমার শুধু ইফ ইউ টোল্ড। সুতরাং ভুল অংশ হচ্ছে বি। তোমরা বুঝেছো নাকি বুঝো নাই? তোমরা বুঝেছো এটা কেন এটা ভুল হয়েছে? এটা বুঝেছো এটা ভুল কেন হয়েছে? এটা বুঝেছো কেন হয়েছে এটা? ওকে ফাইন। এরপর চলো আমাদের পরবর্তী প্রশ্নটা দেখি, 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে? We had better to review this chapter carefully because we will have some questions on it on our test room. ওকে ফাইন। এখানের ভুল অংশ কোনটা খেয়াল করো। আমরা জানি কিছু কিছু মোডাল ভার্ব আছে, কিছু কিছু মোডাল ভার্ব আছে, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই না? ওকে, এর মাঝখানে দেখে যে হ্যাড বেটার, এই হ্যাড বেটার একটা মোডাল ভার্ব, বুঝছো? এই যে হ্যাড বেটার, তাহলে হ্যাড বেটারের পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে, শুধুমাত্র কি বসবে? V1 ফর্ম বসবে।
কিন্তু আমরা দেখলাম এটাতে V1 ফর্ম না বসে এখানে 2 এক্সট্রা নিয়ে আসছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা, অর্থাৎ এ নাম্বারে শুধুমাত্র রিভিউ বসার দরকার ছিল, কিন্তু রিভিউ না বসায়া বি নাম্বারে এই প্রশ্নটি কি বসাই ফেলছে, 2 রিভিউ বসাই ফেলছে। কারণ আমরা জানি উড রাদার, হ্যাড বেটার, এই যে প্রশ্ন, এই যে মোডাল ভার্ব গুলো আছে যেমন ক্যান, মে, শুড, উড, এই যে মোডাল ভার্ব গুলো আছে, এই মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসাইতে হয়, তাই না? যেহেতু হ্যাড বেটার এরকম একটা মোডাল ভার্ব, যেহেতু বেস ফর্ম না বসায়া এটা ইনফিনিটিভ করে ফেলছে, সেই জন্য এই প্রশ্নের ভুল অংশটি হচ্ছে তোমার এ নাম্বারটা। ফাইন, তোমরা বুঝেছো কেন এটা হচ্ছে ভুল হইছে? এটা বুঝছো কেন? ওকে, গ্রেট গ্রেট। এবার চলো আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দ্য লিটল বয়েজ মাদার বট হিম এ 5 স্পিডস রেসিং বাইসাইকেল ফর হিজ বার্থডে। ওকে, এটা হচ্ছে এই অ্যাডজেক্টিভের অনেকগুলা ভাগ হয়। হ্যাঁ, অ্যাডজেক্টিভের অনেকগুলা ভাগ হয়। এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে এটাকে। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে একটু আমরা চলো দেখি। আমরা ধরো বললাম আই নিড এ বুক। দেখো, আই নিড এ বুক, আই নিড এ বুক। এই যে বুক এখানে হচ্ছে নাউন, তাই তো? ওকে, আমি যদি বলি আই নিড এ বিউটিফুল বুক, আই নিড এ গ্রিন বুক। হ্যাঁ, আই নিড এ গ্রিন বুক। ওকে, আই নিড এ গ্রিন বুক, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রাইট? আচ্ছা, গ্রিন কে কি আমি কখনো বলতে পারবো আই নিড এ গ্রিনস বুক? এটা বলার কোনো সুযোগ নাই। ফাইন, অর্থাৎ এই যে শব্দটা এটা নাউনকে মডিফাই করতেছে, নাউনের অর্থাৎ বুকের অবস্থা বুঝাইতেছে, রাইট? এবার আসো, আমি বললাম কি আমার একটা বই লাগবে, আই নিড এ বুক। এবার কি বই লাগবে? আমি বললাম আমার একটা 2 পেজের বই লাগে। হ্যাঁ, তাহলে আমরা বললাম এই যে আই নিড এ 2 পেজ বুক, আই নিড এ 2 পেজ বুক। তার মানে দেখো তো, এই 2 পেজ বুক আমি তো এটা বলতে পারতাম আই নিড এ 50 পেজ বুক, 50 পাতার একটা বই, 50 পাতার একটা বই। অথবা আমরা বলতে পারতাম 200 পেজ বুক, তারপর হচ্ছে 100 পেজ, 200 পেজ বুক, 200 পেজ বুক। অথবা আমি বলতে পারতাম আই নিড এ নিউ 200 পেজ বুক। আবার দেখো আমরা এটাকে কি বলতে পারতাম, নিউ, আমি একটা নতুন 100 তারপর হচ্ছে পেজ, তারপরে বলতে পারতাম কি বুক। অর্থাৎ আমার একটা নতুন 200 পাতার কি লাগবে, একটা বই লাগবে। তাহলে দেখো, বুকটা হচ্ছে নাউন, নাউনের আগে আমি যাই বসাইতেছি কিনা কেন সেটা নাউনকে কি করতেছে, মডিফাই করতেছে। তার মানে কি দেখো, আই নিড এ গ্রিন বুক। হ্যাঁ, আই নিড এ গ্রিন বুক, এই গ্রিন বুক, অর্থাৎ এখানে একটা শব্দ এখানে অ্যাডজেক্টিভ, জাস্ট একটা শব্দ এখানে অ্যাডজেক্টিভ। 2 নাম্বার এক্সাম্পলে এবং 3 নাম্বার এক্সাম্পলে 2টা শব্দ বসছে, এই 2টা শব্দ মিলে একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। 3 নাম্বার এক্সাম্পলে 3টা শব্দ বসছে, এই 3টা শব্দ বসলেও এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। পরবর্তী এক্সাম্পলটাতে 4টা শব্দ বসছে, 4টা শব্দ মিলেও একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আর আমরা জানি অ্যাডজেক্টিভকে কখনোই কি করা যায় না, তোমার প্লুরাল করা যায় না। অ্যাডজেক্টিভকে কখনোই তুমি প্লুরাল করতে পারবা না। অর্থাৎ এটা আমি বলতে পারতাম না, অর্থাৎ আই নিড 50 পেজেস বুক, এটা বলার কোনো সুযোগ ছিল না। আমি এটা বলতে পারতাম না যে আই নিউ 200 পেজেস বুক, এটা বলার সুযোগ ছিল না। কারণ অ্যাডজেক্টিভটা যখন হবে তখন এটাকে কি করা যাবে না, তোমার প্লুরাল করা যাবে না। আমি তোমাকে 2টা এক্সাম্পল দিই। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, যেমন খেয়াল করো, আমি বললাম আই নিড 2 বয়েজ, I need 2 boys. Okay, I need 2 boys. Okay, I need 2 boys. আমি বললাম আমার 12, এখানে 2টা ছেলে লাগবে, রাইট? এবার আমি বললাম আমার 12 বছরের একটা ছেলে লাগবে, 12 বছরের একটা ছেলে। তখন এটাকে আমাকে কেমনে বলতে হবে, I need a 12-year-old boy. I need a 12-year-old boy. এবার দেখো, আমি বললাম আমার 2টা,
তোমার কি লাগবে, দুইটা 12 বছরের ছেলে লাগবে, তাহলে আমি কেমনে বলবো, আই নিড টু টু 12 year old boys। তাইলে দেখো আমি নাউনটাকে কি করতে পারতেছি, এই যে নাউনটা, আমি নাউনটাকে প্লুরাল করতে পারতেছি, কিন্তু এই যে 12 বছরের একটা ছেলে, এই যে তোমার অ্যাডজেক্টিভটা, এই অ্যাডজেক্টিভটাকে আমি কি করতে পারবো না, আমি প্লুরাল করতে পারবো না। এই অ্যাডজেক্টিভ গুলাকে বলা হয় তোমার হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, অর্থাৎ যখন দুইটা অথবা তিনটা অথবা পাঁচটা শব্দ একসাথে বসে একটা অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেই অ্যাডজেক্টিভটাকে কি বলা হয়, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আমরা কিছুক্ষণ আগেও শিখেছি আমরা নাউনকে কি করতে পারবো, আমরা প্লুরাল করতে পারবো, প্রোনাউনকে প্লুরাল করতে পারবো, কিন্তু আমরা অ্যাডজেক্টিভকে কি করতে পারবো না, প্লুরাল করতে পারবো না। ঠিক একইভাবে আমাদের যে প্রশ্নটা ছিল এখানে দেখো, দ্য লিটল বয়েজ মাদার বট হিম এ, এই যে দেখো বট হিম এ, একটা কি কিনে দিছে, 5 স্পিড রেসিং বাইসাইকেল। 5 স্পিড, এই যে দেখো 5 স্পিড হওয়ার কথা ছিল, এখানে এসটা হওয়ার কথা ছিল না, যেহেতু ছিল না, কারণ আমরা জানি কি তোমার এই যে 5 স্পিড রেসিং, এই পুরাটা মিলে হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কখনোই কি করা যায় না, প্লুরাল করা যায় না। অ্যাডজেক্টিভকে যেহেতু প্লুরাল করা যায় না, এই কারণে সি নাম্বারটা যেহেতু প্লুরাল করছে, তার মানে এটা সি নাম্বারটা হচ্ছে কি তোমাদের ভুল। এই টপিকটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তোমরা বুঝেছো কিনা বলো, এগুলা থেকে প্রত্যেক বছর ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, তোমরা বুঝছো না বুঝো নাই, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ তোমরা বুঝেছো? সামওয়ান প্লিজ রেসপন্ড, তোমরা বুঝছো? ওকে ফাইন, গ্রেট গ্রেট। তোমরা যারা হচ্ছে চাকরির পরীক্ষা দিবা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, এগুলো অবশ্যই অবশ্যই এগুলো তোমাদের লাগবে, অবশ্যই লাগবে। যারা পুনরাবৃত্তি করছি, যারা এই 6টা ক্লাস, 6-7টা ক্লাস হবে, মানে আজকে 2 নাম্বার ক্লাস, 1 নাম্বার ক্লাসটা আমরা লাস্ট 3-4 দিন আগে করছি, টোফেল মিনি টেস্ট 1, এবং পরবর্তীতে 5-6টা ক্লাস হবে, সবগুলো ফ্রি ক্লাস যাবে। এই ক্লাসগুলো করে ফেলবা, যেই টপিকগুলো আসবে এই টপিকগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই টপিকগুলো ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং কেউ যদি ওভার কনফিডেন্ট হও, এই টপিকগুলো তোমার ভর্তি পরীক্ষার গ্রামার অংশটাকে কভার করে ফেলবে একদম। এবং প্রত্যেকটা প্রশ্ন শুধুমাত্র যে সঠিক উত্তরটা কি সেটা আমাদের মুখ্য না, কেন সঠিক উত্তর এটা, বাকিগুলা কেন না, সেটা হচ্ছে আমাদের এই যে ফ্রি ক্লাসগুলোর হচ্ছে লক্ষ্য, যে আমরা সঠিক উত্তরটা বলে দিলাম, এটা সঠিক উত্তর বি, এটা সঠিক উত্তর সি, এটা সঠিক উত্তর এ, এই কমেন্ট করো আমাকে সঠিক উত্তর জানাও, সঠিক উত্তর জানাও, বি না এ সি, এগুলোর কিচ্ছু লাভ নেই। কারণ আলটিমেটলি তো কমেন্টের নাম্বার দিয়ে তো আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে বা তুমি সঠিক উত্তর জেনে তো তোমার লাভ নেই, এটা কেন সঠিক বাট এর ভুল অংশটা কোথায় এটা জানাটা হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা যদি মনোযোগ দিয়ে এই টোফেলের মিনি টেস্টের প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে পারো, তোমার এই ভর্তি পরীক্ষাতে তুমি অনেকটা এগিয়ে যাবা। এবং তোমার যে পরবর্তীতে ক্লাস টেস্ট থাকবে, মডেল টেস্ট থাকবে, তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, তোমাদের এই বিষয়গুলো তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এরপর আসলে আমাদের পরবর্তী যে প্রশ্নটা, চলো আমরা দেখি 6 নম্বর প্রশ্নটা। Despite the time of the year, yesterday's temperature was enough to turn on the air conditioning. Okay, fine. তাহলে এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাতে আমরা এনাফ এর ব্যবহার শিখবো। এনাফ এর ব্যবহার খেয়াল করো, এনাফ, এই এনাফ শব্দটার ব্যবহার একটু গুরুত্বপূর্ণ। এনাফ এর ব্যবহার দুইটা, খেয়াল করো, এনাফ এর ব্যবহার দুইটা, খুব মনোযোগ দিয়ে দেখো এবং পরীক্ষায় আসে। 1 নম্বর বিষয়, এনাফ এর ব্যবহার 1 নম্বর হচ্ছে তুমি এনাফ এর পরে, যেমন তুমি তো নিশ্চয়ই যখন যেখানে বসে ক্লাসটা করছো, তুমি হয় বাসায় আছো অথবা মোবাইল ফেসবুক চালাইতে চালাইতে হয়তো তোমার সামনে আসছে কোনো না কোনো কিছু একটা, রাইট? অথবা কেউ খাতা কলম নিয়ে আসলেই বসছো। তুমি একটা কাজ করো, তোমার আশেপাশে তুমি যা দেখছো এইগুলো মানে বলো, আর সামনে এনাফ যুক্ত করো। যেমন আমার সামনে আমি কি দেখতে পাচ্ছি, ক্যামেরা দেখতে পাচ্ছি, কম্পিউটার দেখতে পাচ্ছি, আমি বই দেখতে পাচ্ছি, আমি চেয়ার দেখতে পাচ্ছি, সোফা দেখতে পাচ্ছি, এসি দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে কাপড় দেখতে পাচ্ছি, লাইট দেখতে পাচ্ছি। তাহলে চলো এগুলাকে আমরা এনাফ মানে জাস্ট এনাফ শব্দটা এগুলো সামনে ব্যবহার করি। যেমন এনাফ ক্যামেরা, এনাফ কম্পিউটার, তারপর হচ্ছে এনাফ কাপড়, এনাফ বই, তারপর হচ্ছে এনাফ, তারপর হচ্ছে কি চেয়ার, এনাফ টেবিল, এনাফ মোবাইল, এনাফ হোয়াইট বোর্ড। তার মানে দেখো এনাফ এর পরে আমরা এনাফটা যখন ব্যবহার করছি, এনাফ এর পরে আমরা নাউন ব্যবহার করছি। কি ব্যবহার করছি? নাউন। অর্থাৎ এনাফ এর পরে, এনাফ এর পরে, এনাফ শব্দটার পরে তোমার নাউন ব্যবহার করা হয়। এনাফ শব্দটার পরে নাউন ব্যবহার করা হয়, তখন এই যে এনাফ শব্দটা
এটাকে তখন অ্যাডজেক্টিভ নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনকে যেহেতু মডিফাই করছে। অর্থাৎ এনাফ শব্দটা, যেমন তোমার সাথে তুমি নিশ্চয়ই মোবাইলে যেহেতু আছো, নিশ্চয়ই তোমার কি, তুমি মোবাইল, তার মানে এনাফ মোবাইল, এনাফ টাকা, এনাফ গাড়ি, এনাফ বাড়ি, এনাফ কি বলা যায়, এনাফ টি শার্টস, এনাফ জার্সি, এনাফ খেলা, এনাফ হোয়াটএভার, মানে এনাফ। তার মানে এনাফের পরে তুমি নাউন যুক্ত করতে হবে, এবং নাউনের যেটা হয় তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে। এরপরে আসো আমরা একটা মার্কিং করি, রাইট? এনাফের আরেকটা ব্যবহার আছে। এনাফের ব্যবহারটা হচ্ছে, তুমি ধরো বলতেছো অনেক ঠান্ডা লাগতেছে, যথেষ্ট ঠান্ডা, যথেষ্ট গরম, যথেষ্ট বড় লোক, রাইট? যেমন আমি একটা শব্দ লিখলাম রিচ, রিচ, সে যথেষ্ট ধনী। এই ব্যাপারটা যথেষ্ট ঠান্ডা, গরম, এটা হচ্ছে যথেষ্ট ঠান্ডা, ওকে। তারপরে বললাম যে যথেষ্ট, কি বলা যায়, যথেষ্ট মেধাবী, যথেষ্ট মেধাবী, হ্যাঁ, ইন্টেলিজেন্ট, রাইট? যথেষ্ট মেধাবী বললাম আমরা। তারপরে আমরা বললাম যে যথেষ্ট, যথেষ্ট ভদ্র, কি বললাম, যথেষ্ট ভদ্র। ভদ্র কি বলা যায়, যেমন আমরা বলতে পারি যথেষ্ট, মানে যাই বলি, এই যে শব্দগুলো রিচ, হট, কুল, তারপর হচ্ছে ইন্টেলিজেন্ট, তারপর হচ্ছে পায়াস, রাইট, ওয়াইজ। আমি বললাম কি, ধরো সে যথেষ্ট জ্ঞানী, ওয়াইজ। এই যে শব্দগুলো, এখানে যে শব্দগুলো, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন আমি যদি বলি যথেষ্ট ধনী, আমি এটা বলতে পারবো না এনাফ রিচ, এনাফ হট, এনাফ কুল, এনাফ ইন্টেলিজেন্ট, এনাফ ওয়াইজ, এটা বলা যাবে না। আমাকে তখন কি বলতে হবে জানো? আমাকে তখন বলতে হবে তোমার এনাফটাকে এই অ্যাডজেক্টিভের আমার পরে ব্যবহার করতে হবে। কোথায়? পরে। অর্থাৎ আমাকে বলতে হবে যে রিচ এনাফ, আমাকে বলতে হবে হট এনাফ, আমাকে বলতে হবে ইন্টেলিজেন্ট এনাফ, তারপর আমাকে বলতে হবে ওয়াইজ এনাফ, বিউটিফুল এনাফ, স্মার্ট এনাফ, তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল এনাফ, রাইট? অর্থাৎ তুমি যখন অ্যাডজেক্টিভ ব্যবহার করবা অথবা অথবা অ্যাডভার্ব ব্যবহার করবা, অথবা ওকে ফাইন, অথবা ভার্ব ব্যবহার করবা, বুঝছো? অথবা ভার্ব ব্যবহার করবা, তখন এটার পরে তোমাকে অবশ্যই 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 তোমাকে কি করতে হবে? এনাফটাকে তোমার পরে বসাইতে হবে, আগে বসানোর কোনো সুযোগ নাই। বুঝছো নাকি বোঝো নাই? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, যদি অ্যাডভার্ব বসে হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর পরে তোমাকে এনাফ বসাইতে হবে। তাহলে আমরা একটা সামারি করি। সামারি করলে কি দাঁড়ায়? সামারি করলে দাঁড়াচ্ছে, আমি এক লাইনে যদি লিখতে যাই, এনাফ শব্দটা আমরা মাঝে লিখলাম, এনাফ শব্দটা মাঝে লিখে এনাফের পরে আমার নাউন বসবে, এনাফের পরে, রাইট? আর এনাফের পূর্বে আমার কি বসবে? তোমার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, রাইট? তাহলে এনাফের পর নাউন, আর এনাফের পূর্বে কি হবে? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তাইলে চলো আমরা এই প্রশ্নটা দেখি, প্রশ্নটায় ভুল কোথায়। প্রশ্নটার ভুলটা হচ্ছে, despite the time of the year yesterday's temperature was enough hot। এই যে দেখো হট, এই যে enough hot বলছে, এই যে হট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগে এনাফ হবে নাকি পরে এনাফ হবে, এটা আমাকে বলো। অ্যাডজেক্টিভের আগে এনাফ হবে নাকি পরে, এটা আমাকে একটু বলো। অ্যাডজেক্টিভের আগে এনাফ হয় নাকি পরে এনাফ হয়? জাস্ট আমাকে এই অংশটা বলো। অ্যাডজেক্টিভের আগে এনাফ হবে নাকি পরে এনাফ হবে? কোনটা হবে বাবা? অ্যাডজেক্টিভের আগে তো নিশ্চয়ই এনাফ হয় না, তাহলে হবে কোথায়? অ্যাডজেক্টিভের পরে এনাফ হবে। ইয়েস, তার মানে এই এনাফটা এখানে না হয়ে এনাফটা হওয়ার দরকার ছিল কি? হট এনাফ, হট এনাফ। তার মানে এই প্রশ্নের ভুল অংশটা হচ্ছে তোমার সি নাম্বারটা। হওয়ার কথা ছিল despite the time of the year yesterday's temperature was hot enough to turn on the air conditioning, right? চলো আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, the Anderson just had an enclosed brick patio built, এটা patio, right? Built after fighting of the insects for 2 months, right? এবার দেখি আমরা ভুলটা কোথায় আছে। just had an enclosed brick patio, ওই যে এই যে পেশি হচ্ছে নাউন, নাউনের পূর্বে ব্রিক, এটা হবে ব্রিক্স যুক্ত করছে, এটা হবে ব্রিক প্যাটিও, মানে অর্থাৎ
অর্থাৎ এই যে আমরা ইয়া আর কি ব্রিক মানে হচ্ছে তোমার আমরা ইট বলি না, ইটে, তাহলে এটা ব্রিক স্পেশিও না হয়ে হওয়ার কথা ছিল ব্রিক প্যাটিও, built after fighting of the insects for 2 months. The Anderson just had an enclosed brick patio built. Okay, okay. তার মানে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে যেহেতু ব্রিক আসছে, এখানে এসটা হওয়ার কথা ছিল না। আর আমরা জানি অ্যাডজেক্টিভকে কখনোই কি করা যায় না, অ্যাডজেক্টিভকে কখনোই প্লুরাল করা যায় না। যেহেতু প্লুরাল করা যায় না, এই কারণে এই সি নাম্বারটা হচ্ছে কি এই প্রশ্নের ভুল উত্তর। চলো আমরা 8 নাম্বারটা যাই। 8 নাম্বারে কি বলা হয়েছে? ডেনি স্পেন্ড such enjoyable vacation in Europe this summer that the plans to return as soon as he saves enough money. Enough, তাহলে enough হচ্ছে অ্যাডজেক্টিভ, enough এর পরে নাউন বসছে, তার মানে ডি নাম্বারটা ঠিক, তাহলে ভুল অন্য জায়গায় আছে। তাহলে ডেনি স্পেন্ড such enjoyable vacation in Europe। ওকে, তাহলে চলো আমরা এখানে 3টা एग्जांपल লিখি, তোমরা এটা খুব মনোযোগ দিয়ে দেখো। 3টা एग्जांपल। 1 নাম্বার एग्जांपलটা হচ্ছে লিখলাম it was such a hot day that we could not go out. For example, sentence হচ্ছে কি it was such a hot day that we could not go out, অর্থাৎ এটা এত গরম ছিল যে আমরা বের হইতে পারি নাই। এবার দেখো এই সেন্টেন্সটাকে আবার আমরা এইভাবেও লিখতে পারি। হ্যাঁ, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি it was such hot a day that we could not go out. তোমরা এই যে এই एग्जांपलটার সাথে অপরিচিত, it was such hot a day এটার সাথে অপরিচিত। তাহলে দেখো it was such a hot day আর it was such hot a day, খেয়াল করো এই দুইটা একটু খুব মনোযোগ দিয়ে দেখো। একটা হচ্ছে it was such a hot day, আর একটা হচ্ছে it was such hot a day। এবার দেখো এখানে এই such বসানো যাবে না, এখানে বসাইতে হবে it was so hot a day। এখানে মূলত দুইটা রুলস আছে, একটু রুলস গুলো একটু দেখো। দুইটা রুলস। 1 নম্বর বিষয় হচ্ছে এটা আমরা সবাই জানি। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে এই যে such এর পরে একটা আর্টিকেল বসছে, আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ বসছে, অ্যাডজেক্টিভের পরে একটা কাউন্টেবল নাউন বসছে। কি বসছে? একটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন বসছে। কি নাউন বসছে? সিঙ্গুলার নাউন, কাউন্টেবল সিঙ্গুলার, রাইট? কেন কাউন্টেবল সিঙ্গুলার? যেহেতু এখানে এ অথবা এখানে এন বসতে পারে, তার মানে সুতরাং এরপরে যে নাউনটা হবে সেই নাউনটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন। তাহলে একটা রুল হচ্ছে কি সাচের পরে একটা আর্টিকেল বসবে, আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ বসবে, তারপর হচ্ছে কি এটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন বসবে। এবার আসেন এই লেখাটাকে এইভাবে লেখা যায়। এই লেখাটা যখন আপনি লিখবেন তখন নিয়মটা হয়ে যাবে আগে একটা সো বসবে, সো এর পরে আপনার অ্যাডজেক্টিভ বসবে, সো এর পরে কি বসবে? অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে আপনার আর্টিকেলটা বসবে, আর্টিকেলের পরে আপনার কাউন্টেবল সিঙ্গুলার নাউন বসবে। ফাইন। এটাকে আমরা আরেকটু সহজভাবে বলি, যেমন it was such an interesting book that, অর্থাৎ এটা বইটা এত ভালো একটা বই ছিল যে we cannot actually avoid reading it. ফাইন। বাকি সেন্টেন্সের বাকি অংশটা লিখলাম না। it was such an interesting book, এই লেখাটা এইভাবে যেমন লেখা যায় এটাকে আরেক ভাবেও লেখা যায়। এটাকে এই লেখাটা এইভাবে না লিখে আমরা এইভাবেও লিখতে পারি it was so interesting and book, it was so interesting, তখন এর না হয়ে কি হয়ে যাবে? a book, it was so interesting a book, রাইট? তার মানে হচ্ছে খেয়াল করে দেখেন it was so interesting a book, তার মানে এটাকে দুই ভাবে লেখা যায়। 1 নম্বর হচ্ছে কিভাবে লিখবো আমরা? 1 নম্বর হচ্ছে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সাচের পরে তোমার একটা আর্টিকেল আসবে এ বা এন। আমি যদি সহজ ভাষায় লিখি হয় এ আসবে অথবা এন আসবে, এরপর একটা অ্যাডজেক্টিভ আসবে, তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে একটা কি আসবে? নাউন আসবে। তবে নাউনটা হবে কি? সিঙ্গুলার নাউন। কি নাউন? সিঙ্গুলার নাউন, রাইট? এরপর আসেন যদি আপনি সো দিয়ে লিখেন, সো এর পরে আপনার অবশ্যই একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, অ্যাডজেক্টিভের পরে আপনার এ বসবে অথবা এন বসবে, এন এর পরে আবার একটা সিঙ্গুলার নাউন বসবে। কি বসবে? সিঙ্গুলার নাউন। ফাইন। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে কি নিয়ম।
কেন সিঙ্গুলার বলতেছি একটু খেয়াল করেন, এখানে সিঙ্গুলার বলার কারণ আছে। সিঙ্গুলার বলার কারণ হচ্ছে এটা যদি আপনার একটা সেন্টেন্সটা যদি এমন হয়, ইট ওয়াজ such exceptional abilities it was such an it was such exceptional abilities। এই যে abilities এটা যখন আপনি প্লুরাল করতেছেন, এই যে দেখেন এটা যখন আপনি প্লুরাল করতেছেন তখন কিন্তু আপনি এখানে এ বা এন দিতেছেন না, এখানে আপনি এ বা এন দিতেছেন না, অর্থাৎ it was such exceptional abilities that dash দিয়ে লিখতে পারেন। অথবা এটার তাহলে আমরা আরেকটা নিয়ম লিখতে পারি। আরেকটা নিয়ম হচ্ছে কি, আরেকটা নিয়ম হচ্ছে যে সাচের পরে আপনার সাচের পরে অ্যাডজেক্টিভ আসবে, অ্যাডজেক্টিভের পরে আপনি বসাবেন এই যে কাউন্টেবল প্লুরাল নাউন। ফাইন। তাইলে আবার দেখেন আমরা ভুলটা দেখি, Jenny spent such enjoyable vacation। তাহলে সাচ এনজয়েবল ভ্যাকেশনটা হচ্ছে কি আপনার এই যে ভ্যাকেশনটা সিঙ্গুলার নাউন। এটা যদি সিঙ্গুলার নাউন তার মানে আমরা জানি কি সিঙ্গুলার নাউনের সাচের নিয়মটা কি, আগে বসবে সাচের পরে বসবে একটা আর্টিকেলের পরে বসবে একটা অ্যাডজেক্টিভের পরে বসবে কি একটা সিঙ্গুলার নাউন, রাইট? তার মানে এখানে মিসিং কোনটা? এখানে মিসিং হচ্ছে দেখেন এখানে সাচ আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে, এখানে সিঙ্গুলার নাউন আছে, কিন্তু নাইটা কি এখানে আর্টিকেলটা নাই। যেহেতু এখানে আর্টিকেলটা নাই, সাচ এখানে সাচ অ্যান এনজয়েবল হওয়ার কথা ছিল, অ্যান হওয়ার কথা ছিল, যেহেতু হয় নাই এই কারণে এই নাম্বারটা এই প্রশ্নতে ভুল। তার মানে এখানে যেহেতু আপনার হয় নাই, আপনার যেহেতু অ্যান হবে, যেহেতু অ্যান হয় নাই এই কারণে আপনার এখানে এ নাম্বার প্রশ্নটা হবে কি ভুল। অর্থাৎ প্রশ্নটা হওয়া উচিত ছিল Danny spent such an enjoyable vacation in Europe this summer that he plans to return as soon as he saves enough money। Fine, good। এরপরে আসেন আমাদের পরবর্তী যে প্রশ্নটা, আব্দুল্লাহ মামুন খায়া কাজ নাই খইবাজো, গত বছর কিছু করতে পারো না, এখন আইসা একটা কমেন্ট বারবার রিপ্লাই করতেছে, খায়া কাজ আছে উদয়। মানে এই জিনিস সব সময় সারা জীবনে থাকবে। মানে পৃথিবীতে কিছু কিছু বিষয় আছে এগুলার তোমার বারবার এগুলা হয় না। হুদাই একটা কমেন্ট বারবার করতেছো, হুদাই মানে খায়া কাম আছে, পড়াশোনা করো, এখন গত বছর করো না, এখন অন্য কিছুর জন্য পড়ো। এরপর আসো তোমার 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কি বলছে দেখি আমরা, although the quantity was small we had supplies enough to finish the experiment। ওকে, supplies enough, এই যে দেখো we had enough, এই যে আমি বললাম আমার enough supplies আছে, আমার enough supply আছে, enough supply। তার মানে এই যে দেখো এটা হচ্ছে নাউন, রাইট? নাউন, এই নাউনের আমরা জানি পরে এখানে এনাফ বসাই দিছে। আমরা কি নাউনের পরে এনাফ বসাই নাকি নাউনের আগে এনাফ বসাই? এনাফটা কি হবে, নাউনের আগে হবে, তাই না? তাহলে নাউনটা যদি আগে হয় তার মানে এটা কি হওয়ার কথা ছিল, এনাফটা আগে হওয়ার কথা ছিল, যেহেতু হয় নাই তার মানে সি নাম্বারটা ভুল। সেন্টেন্সটা হওয়ার কথা ছিল although the quantity was small we had enough supplies to finish the experiment। although the quantity was small we had enough supplies to finish the experiment। Fine, okay। তার পরবর্তী প্রশ্নটা দেখি আমরা 10 নম্বরটা, অর্থাৎ তোমার মিনিট টেস্ট 2 এর লাস্ট মানে 10 নম্বর প্রশ্নটা এটা, Kurt had so interesting and creative plans that everyone wanted to work on his committee। এবার বলো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা? এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা বলো? এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা বলো? It was so interesting and creative plans। আমরা 3টা নিয়ম পড়ছিলাম, মনে আছে? 1 নাম্বার নিয়ম ছিল এটা, আমরা একটু মনোযোগ দেই। 1 নাম্বার নিয়ম ছিল সাচের পরে বসবে কি এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ, একটা বসবে কি তোমার সিঙ্গুলার নাউন। আমি একটু সহজেই লিখে দিচ্ছি, সিঙ্গুলার নাউন, এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। আর 2 নাম্বার নিয়মটা কি ছিল? 2 নাম্বার নিয়মটা ছিল সো এর পরে বসবে অ্যাডজেক্টিভ, সো হট, তারপরে বসবে কি তোমার এ বা এন, তারপরে আবার বসবে কি তোমার সিঙ্গুলার নাউন, একটা সিঙ্গুলার নাউন বসবে, তাই তো? এটা বসার কথা ছিল না একটা?
সিঙ্গুলার নাউন বসা। আর আরেকটা নিয়ম ছিল কি, আরেকটা নিয়ম ছিল তোমার 3 নাম্বার, যেটা গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে এই এই প্রশ্নের জন্য সাচ বসবে, সাচের পরে কি বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভের পরে কি বসবে, একটা প্লোরাল নাউন বসবে। কি বসবে? প্লোরাল নাউন, রাইট। তাহলে চলো আমরা দেখি, এখানে বসছে কি প্ল্যান্স, এই যে প্ল্যান্স, ক্রিয়েটিভ প্ল্যান্স, এই যে প্ল্যান্স প্লোরাল নাউন, তাই তো? প্ল্যান্স হচ্ছে কি প্লোরাল, ওকে। প্ল্যান্স যেহেতু প্লোরাল, তার মানে কি ইন্টারেস্টিং এন্ড ক্রিয়েটিভ, এই যে দেখো ইন্টারেস্টিং এন্ড ক্রিয়েটিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তার মানে প্লোরাল এবং অ্যাডজেক্টিভ, এই যে দেখো প্লোরাল এবং অ্যাডজেক্টিভ পাইছে। তাহলে প্লোরাল এবং অ্যাডজেক্টিভ পাইলে এখানে আমরা কি তোমার সাচ সো ব্যবহার করতে পারবো? এখানে কি আমরা সো ব্যবহার করতে পারবো? প্লোরাল এবং অ্যাডজেক্টিভের সামনে কি সো হয় নাকি সাচ হয়, এটা বলো। প্লোরাল এবং অ্যাডজেক্টিভের সামনে কি সো হয় নাকি সাচ হয়, কোনটা হবে? প্লোরাল এবং অ্যাডজেক্টিভের সামনে কি হবে, সো হবে নাকি সাচ হবে? দেখি তো তোমরা পারো কিনা। প্লোরাল এবং অ্যাডজেক্টিভের সামনে কি সো হবে নাকি সাচ হবে? সাচ হবে, রাইট। তার মানে এখানে সো না হয়ে এখানে কি হওয়ার কথা ছিল, সাচ হওয়ার কথা ছিল। আমাদের সেন্টেন্সটা হওয়ার কথা ছিল কুর্ট had such interesting and creative plans that everyone wanted to work on his committee. Kurt had so interesting and creative plans. মূলত নিয়ম হচ্ছে তিনটা, এক হচ্ছে such, a by n adjective singular noun, so adjective plus a by n singular noun, তারপরে একটা হচ্ছে কি such adjective আর plural noun, রাইট। তার মানে মিনি টেস্ট 2 এর এই 10টা প্রশ্ন আমরা পড়লাম, এইটার আরো আছে, আমরা নেক্সট পার্ট 3 তে পড়বো। তাহলে চলো আমরা গত ক্লাসে যে 20টা প্রশ্ন বাকি রাখছিলাম মিনি টেস্ট 1 থেকে, সেই 20টা প্রশ্নতে আমরা চলে যাই, একদম স্লাইডের শুরুতে চলে যাই। ওকে ওকে, কোশ্চেন নাম্বার 31 থেকে, কারণ প্রথম 30টা প্রশ্ন আমরা পার্ট 1 এ পড়েছি, তোমরা গেলে দেখবা, এই লিংকটাও তোমাদেরকে দিয়ে দিব। তাহলে মিনি টেস্ট 1 এর প্রথম 30টা প্রশ্ন আমাদের ফার্স্ট পার্ট 1 এ ডান। এখন যেই 20টা প্রশ্ন বাকি ছিল সেটা হচ্ছে আমরা পার্ট 2 তে দেখি। ওকে, তাহলে 31 এ দোজ হোমওয়ার্ক, দেখো হোমওয়ার্ক আমরা পড়ছিলাম, মনে আছে? হোমওয়ার্ক হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন। হোমওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, হোমওয়ার্কের পূর্বে কি হবে না, তোমার প্লুরাল দেয়া যাবে না। আর আমরা জানি কি দোজ এটা একটা প্লুরাল, এটা সিঙ্গুলারটা কি, এটা সিঙ্গুলার হচ্ছে কি দ্যাট, দ্যাট। তার মানে এখানে দোজ না হয়ে হবে কি দ্যাট হোমওয়ার্ক দ্যাট ইউর টিচার অ্যাসাইন্ড ইজ ডিউ অন টিউজডে আনলেস ইউ হ্যাভ মেড প্রায়র অ্যারেঞ্জমেন্ট টু টার্ন ইট ইন লেট। তার মানে এখানে হোমওয়ার্কটা যেহেতু আনকাউন্টেবল, আমরা পড়েছি কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন এই শব্দগুলো কি কি আমরা পড়েছিলাম মনে আছে? যে শব্দগুলো, যেমন তোমরা অনেকেই আসো যে তোমরা ভর্তি পরীক্ষাটাকে, আমরা একটা গল্প বলি, চলো আমরা একটা গল্প বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। যেমন তোমাদের মধ্যে এখন অনেকেই আসো বা অনেকে ছিলা যারা হচ্ছে কি ভর্তি পরীক্ষাটাকে মনে করে কিসের বিষয়, তোমরা ভর্তি পরীক্ষাটাকে মনে করো লাখের বিষয়। যেই কারণে তোমরা কি করো নাই, হোমওয়ার্ক গুলা তোমরা মনে মনে, তোমরা হোমওয়ার্ক গুলা কখনোই সিরিয়াসলি করো নাই। তোমরা সারাটা সময় ফান করে, তোমরা সারাটা সময় মিউজিক দেখে, মিউজিক দেখে সারাটা সময় পোয়েট্রি দেখে তোমরা কি করছো, তোমরা লেজারলি সময়টাকে কাটাই দিছো। কি করছো? লেজারলি সময়টাকে কাটাই দিছো। তোমরা ভর্তি পরীক্ষাকে তোমরা লাখের কথা মনে করছো এবং তোমরা হোমওয়ার্ক করো নাই ঠিকভাবে, তোমরা ফান করে মিউজিক শুনে পোয়েট্রি শুনে তোমরা লেজারলি সময়টাকে তোমরা নষ্ট করে ফেলছো। আমরা তোমাদেরকে প্রতিনিয়ত, আমরা তোমাদের অ্যাডভাইস দিয়েছি, আমরা তোমাদেরকে প্রতিনিয়ত, আমরা তোমাদেরকে মেইল করছি, আমরা প্রতিনিয়ত তোমাদেরকে নলেজ দিছি, আমরা তোমাদেরকে নলেজ দিছি। আমাদের যত ইনফরমেশন আছে, আমাদের কাছে যত ইনফরমেশন আছে, আমরা ইনফরমেশন গুলো তোমাদের কাছে কি করছি, আমরা শেয়ার করছি। আমাদের যত অ্যাডভাইস, আমাদের যত ইনফরমেশন, আমাদের ভর্তি পরীক্ষা রিলেটেড যত নিউজ আছে, এই নিউজগুলো হচ্ছে আমরা তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু তোমরা কখনোই কি করো নাই, এগুলো কাজটা করো নাই। যার কারণে তোমরা তোমাদের জীবনের কি নাই, প্রগ্রেস হয় নাই, প্রগ্রেস হয় নাই। তোমরা কি কইছে, তোমাদের জীবনে কি হয়েছে, তোমরা তোমাদের জীবনে কি হয়েছে, ড্যামেজ হয়েছে। আচ্ছা আমি আর না লিখে মুখে মুখে বলি, তোমাদের জীবনে ড্যামেজ হয়েছে এবং তোমরা ফেল করছো। এখন দেখা গেছে কি তোমাদের যে অ্যাকোমোডেশন, বাসস্থান, এটাও হারাই গেছে, তোমাদের বাসা থেকে তোমাকে আর সাপোর্টও দেয় নাই। এখন তোমার অ্যাঙ্গার, রাগ বেড়ে গেছে এবং তোমার অনারও হারাই গেছে এবং তোমার কি,
তোমার কারেজও নাই, যার কারণে তুমি এখন কি করতেছো, তুমি যে পয়সা পাতি দিয়ে মানে তোমার বাসা থেকেও তোমাকে সাপোর্ট দিচ্ছে না, তোমার ব্রেড কর্ন অর্থাৎ থাকা খাওয়ার যে ব্যবস্থা, রুটির যে ব্যবস্থা, এইটাও এখন তোমার চলে গেছে। আচ্ছা এখানে মূলত হচ্ছে কি, এখানে আরোগুলো আমি বলতে পারতাম বাট ক্লাসটা টানতে হবে। এই যে শব্দগুলো বলতেছি এই শব্দগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখানে আরো অনেক শব্দ আছে, মানি, এগুলো আমি জাস্ট ক্লাসটা শর্ট করার জন্য বলি। এই শব্দগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনকে কখনোই কি করা যায় না, প্লুরাল করা যায় না। আর এগুলোর সামনে কখনো প্লুরাল কোনো ডিটারমাইনার ব্যবহার করা যায় না। যেহেতু ডিটারমাইনার ব্যবহার করা যায় না, এই কারণে দ্যাট অথবা দোজ এগুলো ব্যবহার করা যাবে না, বুঝছো? সরি, দ্যাট ব্যবহার করা যাবে বাট দোজ ব্যবহার করা যাবে না। এবার 32 নম্বর প্রশ্নটা আমরা দেখি। প্লিজ গিভ মি এ ফিউ কফি। এই দেখো কফি, কফি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কফি যেহেতু আনকাউন্টেবল নাউন, এবার দেখো এই কারণে এ ফিউ হবে না, এটা হবে কি এ লিটল হবে। আমরা জানি কি, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে প্লিজ গিভ মি এ লিটল কফি, অর্থাৎ কফিকে তুমি গুনতে পারবে, একটা কফি, দুইটা কফি, তিনটা কফি গুনা যায় না, এটা আনকাউন্টেবল নাউন। এই কারণে আমরা জানি ফিউ হয় কাউন্টেবল আর লিটল হয় কোথায়, আনকাউন্টেবল। এই কারণে এখানে ফিউ না বসাই কি বসাইতে হবে, প্লিজ গিভ মি আ লিটল কফি। ফাইন। তারপরে আসে 33 নম্বর প্রশ্নটা। 33 নম্বরটা কি বলছে, দেয়ার আর 10 চাইল্ড। এবার দেখো এই যে চাইল্ড, এটা হচ্ছে কি তোমার সিঙ্গুলার, সিঙ্গুলার, তাই না? আর আমরা জানি এটাকে যদি আমরা প্লুরাল করি তখন হয়ে যাবে কি চিলড্রেন, তখন হয়ে যাবে কি চিলড্রেন। তার মানে এটা হওয়ার কথা ছিল কি দেয়ার আর 10 চিলড্রেন, দেয়ার আর 10 চিলড্রেন। যেমন আমরা বলতে পারবো, বুঝছো, দেয়ার আর 10 চিলড্রেন, যেহেতু চিলড্রেন না হয়ে এখানে চাইল্ডস করছে, এই কারণে এই প্রশ্নের বি নাম্বারটা হচ্ছে কি তোমার ভুল। এবার চলো 34 নাম্বারটা দেখি। 34 নাম্বারটা কি বলছে, পিপল রেসপেক্টেড জর্জ ওয়াশিংটন বিকজ হি ওয়াজ এ অনেস্ট ম্যান। এবার দেখো আমরা আর্টিকেলে পড়ছি, আর্টিকেলের ব্যবহার অনেস্ট, এই অনেস্টে তো এটা হনেস্ট না। আমরা জানি যদি উচ্চারণটা কি হয় তোমার ভাওয়েলের মতো হয় তখন সেটা কি হয়ে যাবে, অ্যান বসবে। তার মানে এটা হওয়ার কথা ছিল কি পিপল রেসপেক্টেড জর্জ ওয়াশিংটন বিকজ হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। এখানে যদি অ্যান অনেস্ট হয় নাই, এই কারণে তোমার সি নাম্বারটা কি এখানে ভুল। 35 নম্বর প্রশ্নটা, এটা আমরা পার্ট 1 এ পড়ছি, তোমরা পার্ট 1 এ এটা পড়ে নিবা। এটা পার্ট 1, পার্ট 1 এ এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট থেকে, নেগেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্টে আমরা বিশদ আলোচনা করছি পার্ট 1 এ। 36 এটাও পার্ট 1 এর উত্তর, আমরা পার্ট 1 এ এটা নিয়ে কথা বলছি। পার্ট 1 এর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে এই প্রশ্নটাকে আমরা সমাধান করছি। ওকে, এবার 37 the company has so little money, so little money। দেখো মানি, মানি হচ্ছে তোমার কাউন্টেবল, so little money that it can, ওকে ফাইন, এটা ঠিক আছে। মানি যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টেবল আগে লিটল বসছে, ফাইন, that it cannot hardly। এবার দেখো কিছু কিছু শব্দ আছে এরা নিজেরাই নেগেটিভ, যেমন স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, এই শব্দগুলো এরা নিজেরাই নেগেটিভ। এই সেন্টেন্সগুলোকে আর এই শব্দগুলোকে আর নেগেটিভ করার প্রয়োজন নাই। স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, সেলডম, এই শব্দগুলো নিজেরাই নেগেটিভ। আর এই শব্দগুলো যখন কোনো সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সে আর নট আনার দরকার নাই, কিন্তু আমরা দেখলাম এখানে ডাবল নেগেটিভ করে ফেলছে, অর্থাৎ ক্যান নট হার্ডলি, ক্যান নট হার্ডলি হবে না, এটা হবে ক্যান হার্ডলি, অর্থাৎ এটা ডি নাম্বারটা এখানে হচ্ছে ভুল। অর্থাৎ সেন্টেন্সটা হওয়ার কথা ছিল যে the company has so little money that it can hardly operate anymore, it can hardly operate anymore। দুইটা নেগেটিভ মিলে তো একটা পজিটিভ হয়ে যায় আবার। হ্যাঁ, আমি বললাম সে খারাপ ছেলে নয়, তার মানে কি সে ভালো ছেলে। এখানে বুঝাইছে কি এই কোম্পানিটা প্রপারলি অপারেট করতে পারতেছে না। আমি যদি বলি ইট ক্যান নট হার্ডলি, তখন মানে হয়ে যায় কি অপারেট করতে পারতেছে, তাহলে এটা হবে ইট ক্যান হার্ডলি, ইট ক্যান নট হার্ডলি। ডাবল নেগেটিভ কখনো ব্যবহার করা যায় না, এটা সিঙ্গেল নেগেটিভ হবে। তারপরে প্রশ্নটা আমরা দেখি, my cousin attends an university in the Midwest which specializes in astronomy। okay fine, ইউনিভার্সিটি, এই যে দেখো an university না, এটা হবে a university, আর্টিকেল থেকে প্রশ্ন আসছে। my cousin attends a university in the Midwest which specialize in astronomy। fine। 39 কি বলছে, the students were interested in taking। এবার দেখো আমরা জানি কিছু কিছু ফ্রেজ আছে, যেমন আমরা think of, think about, interested in, be better off, get better off, তারপর হচ্ছে look forward to। আমরা মনে আছে আমরা এই ফ্রেজগুলো পড়ছিলাম, অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বটাকে আমাদের কি করতে হয়, তোমার আইএনজি করতে হয়। অথবা আমরা যদি দেখি
আমরা এই জিনিসগুলোও জানি, প্রিপোজিশনাল ফ্রেজের পরও আমাদের কি করতে হয়, আইএনজি করতে হয়। তার মানে এই সেন্টেন্সে দ্য স্টুডেন্টস ওয়ার ইন্টারেস্টেড ইন, এই দেখো ইন্টারেস্টেড ইন, এই টেক না হয়ে এখানে হওয়ার কথা ছিল ইন্টারেস্টেড ইন টেকিং। কারণ আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজের পরে আমাদের যে ভার্ব আসে সেই ভার্বটাকে আমাকে কি করতে হয়, আইএনজি করতে হয়। এরকম অনেক প্রিপোজিশনাল ফ্রেজ আমরা পড়েছি, বি বেটার অফ, গেট বেটার অফ, am used to, is used to, are used to, look forward to, think of, think about, approve of, তারপর হচ্ছে ইন্টারেস্টেড ইন। এগুলোর পরে যখন একটা ভার্ব আসবে এই ভার্বটাকে অবশ্যই আমাকে কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি আমাকে ব্যবহার করতে হবে। চলো আমার তার মানে এই প্রশ্নের ভুল উত্তরটা হচ্ছে কোনটা, এই প্রশ্নের ভুল উত্তর হচ্ছে সি। হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল ইন্টারেস্টেড ইন টেকিং, যদি না হয়ে টেক হয়েছে, সুতরাং ভুল হচ্ছে সি। তারপর আছে 40 নম্বর প্রশ্নটা, বিকজ দে হ্যাভ মুভড অ্যাওয়ে দে হার্ডলি নেভার, এই যে দেখো হার্ডলি, আবার বসছে হার্ডলি। হ্যাঁ, আমরা জানি হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, স্কার্সলি, এই শব্দগুলা নিজেরাই নেগেটিভ, এটাকে আর নেগেটিভ করার দরকার নাই। আবার দেখো এখানে নেভার নিয়ে আসছে, আমার নেভার আনার কি দরকার, আমরা এখানে এভার নিয়ে আসি, তাহলে কি হয়ে যাচ্ছে যে because they have moved away they hardly ever go to the beach anymore. Fine. Question number 41, us students would rather not attend night classes in the summer but we often have to। আচ্ছা দেখো মনে আছে আমরা এগুলা হচ্ছে প্রনাউন, পজিশন অফ প্রনাউনে পড়ছিলাম। পজিশন অফ প্রনাউনে কি পড়ছিলাম, আমরা জানি এই যে ভার্ব, হ্যাঁ ভার্বের পূর্বে অবশ্যই কোন ফর্ম যুক্ত হবে, সাবজেক্টিভ ফর্ম যুক্ত হবে। ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম, রাইট। আর ভার্বের পরে যদি আমরা যুক্ত করি, পরে আমরা জানি কোন ফর্ম হয় ভার্বের পরে, ভার্বের পরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাই তো। ভার্বের পূর্বে সাবজেক্টিভ, ভার্বের পরে অবজেক্টিভ। আবার দেখো আমরা মনে আছে কি, আমরা মানে এগুলা পড়ছিলাম, আবার রিভাইজ করি, এলে পার্ট 1 এর পড়া। আবার আমরা জানি প্রিপোজিশনের পরে হচ্ছে কি তোমার অবজেক্টিভ ফর্ম হবে, কোন ফর্ম হবে, অবজেক্টিভ ফর্ম, প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম, তাই তো। এরপরে আমরা পড়ছিলাম কি বি ভার্ব যদি থাকে, বি ভার্ব, এই যে বি ভার্ব, এই বি ভার্বের পর আমরা কোন ফর্ম যুক্ত করব, সাবজেক্টিভ ফর্ম যুক্ত করব, সাবজেক্টিভ। বি ভার্বের পর হবে কি সাবজেক্টিভ, প্রিপোজিশনের পর অবজেক্টিভ। আবার আমরা এটাও পড়ছিলাম, মনে আছে কিনা দেখো তো, আমরা এটা মনে আছে কিনা, যদি ভার্ব প্লাস আইএনজি হয় এবং সামনে যদি তোমার প্রিপোজিশন থাকে এবং ভার্ব প্লাস আইএনজির মাঝে যদি কোনো প্রনাউন ব্যবহার করতে হয়, সেই প্রনাউনটা আমাকে ব্যবহার করতে হবে পজিটিভ ফর্মে। কোন ফর্মে, পজিটিভ। ফাইন, এটা পড়ছিলাম। তার মানে ভার্বের আগে সাবজেক্টিভ, ভার্বের পরে অবজেক্টিভ, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ, কিন্তু এই যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ, কিন্তু ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তখন হয়ে যাবে কি পজিটিভ। আর বি ভার্বের পরে হয় কোন ফর্ম, সাবজেক্টিভ ফর্ম হয়। এগুলো আমরা পার্ট 1 এ পড়ছিলাম। ঠিক একই ভাবে দেখো এই যে উড রাদার, এই যে উড রাদার একটা ভার্ব, রাইট। তাহলে ভার্বের আগে এটা সাবজেক্টিভ ফর্ম হওয়ার কথা ছিল উই উড রাদার নট অ্যাটেন্ড নাইট ক্লাসেস। উই কারা, উই হচ্ছে স্টুডেন্টসরা, রাইট। আমরা ছাত্ররা উড রাদার নট অ্যাটেন্ড নাইট ক্লাসেস। তার মানে এখানে আজ স্টুডেন্টস না হওয়ার কথা ছিল কি উই স্টুডেন্টস would rather not attend night classes in the summer but we often have to। ফাইন, আমরা জানি ভার্বের আগে কোন ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম হয়, কিন্তু এখানে অবজেক্টিভ ফর্ম করে ফেলছিল। সুতরাং এই প্রশ্নের ভুল অংশ হচ্ছে তোমার এ নাম্বারটা। চলো আমরা 42 তে যাই। দ্য পুলিশম্যান অর্ডার দ্য সাসপেক্ট টু ডোন্ট রিমুভ। আচ্ছা দেখো আমরা মনে আছে যেমন আই অর্ডার হিম, দেখো আই অর্ডার হিম, এই যে দেখো আই order him don't come বলবো নাকি I order him not to come okay I order him to come, I ordered him not to come, okay not to come, I order him to come, okay right। এই যে দেখো সিম্পল দুইটা সেন্টেন্স। যদি নেগেটিভ হয় তখন আমরা কি করতেছি, নেগেটিভ হইলে দ্য সাসপেক্টেড নট টু রিমুভ, ওকে দেখো তার মানে নেগেটিভ যদি সেন্টেন্সটা হয়, নেগেটিভ সেন্টেন্সটা হইলে
আমরা ইনফিনিটিভের আগে আমরা কি করতেছি, নট বসাইতেছি, তাই তো? নেগেটিভ হইলে আমরা কিন্তু এভাবে বলতেছি না আই অর্ডারড হিম ডোন্ট নট কাম, এরকম বলতেছি না আমরা, তাই না? তাহলে ঠিক একই ভাবে দ্য পুলিশম্যান অর্ডার দ্য সাসপেক্ট নট টু রিমুভ, এই যে এটা হবে কি, দ্য সাসপেক্ট নট টু রিমুভ হিজ হ্যান্ডস ফ্রম দ্য হুড অফ দ্য কার, দ্য পুলিশম্যান অর্ডার নট টু, এখানে ডোন্ট রিমুভ না হয়ে যাবে কি নট টু রিমুভ, দ্য পুলিশম্যান অর্ডার নট টু রিমুভ, কারণ আমরা নেগেটিভ করার ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে আমরা তোমার ইয়া করি না, কি যে বলে, আমরা নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ইনফিনিটিভের আগে নটটা নিয়ে আসি, আমরা ডাবল নেগেটিভ করার আমাদের কোনো প্রয়োজন হয় না। আমরা নেগেটিভ করার ক্ষেত্রে আমরা রোল হচ্ছে কি যে তোমার ইনফিনিটিভের পূর্বে আমরা নট বসাই দিই, তো যেহেতু এখানে এটা কোরআনে আবার ডোন্ট আসছে এই কারণে এই অংশটা হচ্ছে কি ভুল। তাহলে হবে কি সেন্টেন্স অফ দ্য পুলিশম্যান অর্ডার দ্য সাসপেক্ট নট টু রিমুভ হিজ হ্যান্ড ফ্রম দ্য হুড অফ দ্য কার। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমার বি নাম্বারটা, মানে বি অংশের মধ্যে হচ্ছে কি ভুল রয়েছে। চলো আমরা 43 তে যাই। ইট ওয়াজ হিম, আবার দেখো এই যে ওয়াজ, আমরা জানি কি ওয়াজ, এই ওয়াজ হচ্ছে কি তোমার বি ভার্ব, বি ভার্ব যেহেতু আছে সুতরাং এখানে হিম না হয়ে এখানে কি হবে, হি হবে, অর্থাৎ ইট ওয়াজ হিম না হয়ে হবে কি ইট ওয়াজ হি, কারণ আমরা জানি কি এই যে বি ভার্বের পরে কোন ফর্ম হয়, তোমার বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম দিতে হয়। যেমন দেখো আমরা ফেসবুকে আমরা প্রায় বলি ইট ইজ মি, ইট ইজ মি, আমরা হ্যালো বন্ধুরা ইটস মি, ঘুরতে আসছি, আমরা এটা বলি, ফাইন, ওখানে তুমি বলো, এটা নিয়ে সমস্যা না, ওখানে আবার গ্রামাটিক্যাল ভুল ধরতে যাও না, কারণ আমাদের ডিকশন, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের কলোকুয়াল এক্সপ্রেশন, আমাদের হচ্ছে এগুলা ডিফারেন্ট থিং। বাট তুমি যখন গ্রামার পড়তে আসছো, এই গ্রামারের ক্ষেত্রে গ্রামার হচ্ছে কি নিয়ে কাজ করে, গ্রামার হচ্ছে একদম যেটাকে আমরা বলি একদম কেমন হওয়া উচিত সেটা নিয়ে কাজ করে, এবং পরীক্ষার জন্য আমরা পড়ছি, এবং পরীক্ষার জন্য একদম বেস্ট ভার্সনটা নিয়ে আমরা হচ্ছে পড়াশোনা করছি। সেই জন্য আমরা যখন পরীক্ষার জন্য পড়ছি তখন ইট ওয়াজ হিম না ইট ওয়াজ হি, ইট ওয়াজ মি না ইট ওয়াজ আই, ইট ওয়াজ দ্যাম না ইট ওয়াজ দে, রাইট? ওকে, তারপরে প্রশ্নটা দেখি আমরা 44 কি বলা হয়েছে, মাই ব্রাদার ডাজ নট কেয়ার হাউ মাচ ডাজ দ্য কার কস্ট। এটা পার্ট 1 এ আমরা পড়ছিলাম, পার্ট 1 এ তোমরা ডিটেল পড়ে নিবা, পার্ট 1 এ সেটা হচ্ছে কি ভিডিওটা আছে, মানে এই পেজের মধ্যে ভিডিওটা আছে পার্ট 1 এর। এই কোশ্চেনটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন, ইমবেডেড কোশ্চেনে এটা নিয়ে ডিটেল কথা বলা হয়েছে। কি কথা বলা হয়েছে আমি জাস্ট সিম্পল লিখি, সিম্পল হচ্ছে শুরুতেই যদি একটা ক্লজ থাকে, শুরুতেই যদি একটা ক্লজ থাকে, ক্লজের পরে যদি ডব্লিউএইচ কোশ্চেন আসে, ডব্লিউএইচ কোশ্চেনের পরে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে তোমার কি আসবে, ভার্ব আসবে, ভার্বের পরে তোমার এক্সটেনশন, ভার্বের পরে এক্সটেনশন, তারপরে এই তারপরে সেটা প্রশ্নবোধকও হইতে পারে অথবা সেটা ফুল স্টপও হইতে পারে, এটা ডিপেন্ড করবে এই ক্লজের উপরে। অর্থাৎ এই ক্লজের উপরে এই প্রশ্নবোধক অথবা ফুল স্টপ ডিপেন্ড করবে। এই ক্লজ যদি ইন্টারোগেটিভ হয় তাইলে হবে প্রশ্নবোধক, আর এই ক্লজ যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাসার্টিভ হয়, তাহলে হবে ফুল স্টপ। তাহলে চলো, মাই ব্রাদার ডাজ নট কেয়ার হাউ মাচ, এই যে হাউ মাচ দেখো ডব্লিউএইচ কোশ্চেন, এটাই কম্পাউন্ড ডব্লিউএইচ কোশ্চেন, তাহলে হাউ মাচ আসছে, তার মানে আগে একটা ক্লজ আছে, এই যে একটা ক্লজ আছে, ক্লজের পর একটা ডব্লিউএইচ কোশ্চেন আসছে, ক্লজের পর একটা ডব্লিউএইচ কোশ্চেন আসছে, তারপরে সাবজেক্ট আসবে, কিন্তু এখানে আমরা দেখলাম সাবজেক্ট না এসে ডাজ চলে আসছে, তার মানে এই প্রশ্নের বি নাম্বারটা হচ্ছে কি তোমার ভুল। এটা ইম্পর্টেন্ট কোশ্চেনে আমরা পার্ট 1 এ পড়ছি। তার মানে এই কোশ্চেনটা হবে যে মাই ব্রাদার ডাজ নট কেয়ার হাউ মাচ দ্য কার কস্ট বিকজ হি ইজ গোয়িং টু বাই ইট এনিওয়ে, হি ইজ গোয়িং টু বাই ইট এনিওয়ে। এটা আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনে পড়ছি এবং পার্ট 1 এ আমরা এটা নিয়ে ডিটেইল আমরা কথাবার্তা বলেছি। এবার চলো আমরা 45 এ দেখি। মেরি এন্ড হার সিস্টার স্টাডিড বায়োলজি লাস্ট ইয়ার এন্ড সো ডাজ জিন। এটা পার্ট 1 এ আমরা পড়ছি, পার্ট 1 এর এটা হচ্ছে তোমার কি হবে, এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে আমরা পড়ছি, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট পার্ট 1 এ দেখে নিবা, এটা ডিড হবে, এটা ডিড হবে, যেহেতু হয় নাই এই কারণে ডি নাম্বারটা এটা ভুল। 46 পেট হ্যাড অলরেডি স। আচ্ছা দেখো, আমরা সাবজেক্ট, আমরা জানি কি সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে হ্যাড হয়, হেডের পরে V3 হয়, হেডের পরে আমাদের কি দিতে হয়, V3 দিতে হয়, কিন্তু আমরা দেখি তো এই যে পেট, এটা একটা নাম, এরপরে হেড আসছে, অলরেডি আসছে, এখানে স আসছে, হেডের পরে কি কখনো আমরা V2 দিতে পারবো, কখনোই V2 দিতে পারবো না, তার মানে এখানে স না হয়ে এটা কি হওয়ার কথা ছিল, সিন হওয়ার কথা ছিল,
যেহেতু হয় নাই এই কারণে এ নাম্বারটা হচ্ছে কি ভুল। অর্থাৎ সেন্টেন্সটা হওয়ার কথা ছিল পেট হ্যাড অলরেডি সিন দ্যাট মিউজিক্যাল বিফোর হি রেড দ্য রিভিউজ অ্যাবাউট ইট। এখানে কোনো না কোনো জায়গায় ভুল আছে, মানে এর পরবর্তীতে সেন্টেন্সটা কোথাও না কোথাও একটু মিসিং আছে। পেট হ্যাড অলরেডি সিন দ্যাট মিউজিক্যাল বিফোর হি রেড হি রিভিউজ, মানে এই দ্যাটের পরবর্তী অংশ মিসিং আছে সেন্টেন্সটা। বাট এই প্রশ্নের ভুল উত্তর হচ্ছে কি তোমার সিন হওয়ার কথা ছিল, এখানে সনা হয়ে সিন হওয়ার কথা ছিল, যেহেতু হয় নাই এই কারণে এই নাম্বারটা ভুল। এবার চলো 47 কি দেখি আমরা। 47 দেয়ার ইজ এ নিউ ওরিয়েন্টাল রেস্টুরেন্ট ইন টাউন ইজন্ট ইট। এবার দেখো এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, এই যে ট্যাগ কোয়েশ্চেন হবে সাবজেক্ট অনুযায়ী, রাইট? তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে দেয়ার, কিন্তু এখানে করে ফেলছে ইট, তাহলে ইট যেহেতু করছে এটা ভুল, এটা হওয়ার কথা ছিল কি দেয়ার, তার মানে সেন্টেন্সটা হওয়ার কথা ছিল ইজন্ট দেয়ার। তাহলে ইজন্ট দেয়ার যেহেতু না করে ইজন্ট ইট করছে, এই কারণে এই প্রশ্নের ডি নাম্বারটা হচ্ছে কি ভুল। অর্থাৎ দেয়ার ইজ এ নিউ ওরিয়েন্টাল রেস্টুরেন্ট ইন টাউন ইজন্ট দেয়ার, এটা হওয়ার কথা ছিল কি ইজ নট দেয়ার, ফাইন, যেহেতু হয় নাই ডি নাম্বারটা ভুল। এবার চলো আমাদের 48 কি বলা হয়েছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড ভোটিং। আমরা মনে আছে লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পরে তোমাকে ইনফিনিটিভ দিতে হয় পার্ট 1। এই প্রশ্নটা হচ্ছে পার্ট 1-এও পড়বা, পার্ট 1-এ এই জিনিসগুলো আছে, যেমন এখানে ডিসাইডেড আছে, রাইট? ডিসাইডেড, এই ডিসাইডেড এমন একটা ভার্ব যেটার পরে 2 + V1 দিতে হয়, অর্থাৎ ডিসাইডেড টু ভোট হবে, ডিসাইডেড টু ভোট, নট ভোটিং। অর্থাৎ হবে কি দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ভোট। আমরা পার্ট 1-এ কিছু কিছু ভার্ব পড়ছিলাম এবং এগুলো কিছু টেকনিক বলে দিছিলাম, যে ভার্বগুলা পড়লে, যে ভার্বগুলোর পরে তোমাকে ভার্ব প্লাস আইএনজি দিতে হয়। আবার কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে তোমাকে কি দিতে হয় ইনফিনিটিভ দিতে হয়, যেটা আমরা পার্ট 1-এ আমরা ডিটেইল আলোচনা করেছি। চলো 49-এ কি বলা হয়েছে, দ্য প্রফেসর ইজ থিঙ্কিং টু গো। মনে রাখতে হবে থিঙ্ক এর পরে দুইটা প্রিপোজিশন বসে, থিঙ্ক, একটা হচ্ছে থিঙ্ক অফ, একটা হচ্ছে কি থিঙ্ক অ্যাবাউট, রাইট? তার মানে এখানে কি বলছে থিঙ্কিং টু বলছে, রাইট? থিঙ্কিং টু না হয়ে হবে কি থিঙ্কিং অফ। আবার থিঙ্ক অফ এর পরে ভার্বটা হবে কি আইএনজি, অর্থাৎ সেন্টেন্সটা হবে কি যে দ্য প্রফেসর ইজ থিঙ্কিং অফ গোয়িং টু দ্য কনফারেন্স অন এরোডাইনামিক্স নেক্সট মান্থ। কারণ থিঙ্ক এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে থিঙ্ক অফ অথবা থিঙ্ক অ্যাবাউট, এরপরে আমরা জানি কি থিঙ্ক অফ, থিঙ্ক অ্যাবাউট, অ্যাপ্রুভ অফ, বি বেটার অফ, গেট বেটার অফ, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পর আমাকে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। তার গো না হওয়ার কথা ছিল কি গোয়িং হওয়ার কথা ছিল। এন্ড দ্য লাস্ট ওয়ান, কোশ্চেন নাম্বার 50, হিজ ফাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ। এই যে দেখো অ্যাপ্রুভ অফ, এই যে দেখো অ্যাপ্রুভ অফ বসছে, অ্যাপ্রুভ অফ। আমরা জানি এগুলা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসবে, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে বসবে, তার পরবর্তী ভার্বটাকে কি করতে হবে আইএনজি করতে হবে। অর্থাৎ অ্যাপ্রুভ অফ, এই যে টু গো, এই যে টু গোটা না হয়ে কি হওয়ার কথা ছিল বলো তো, টু গো না হওয়ার কথা ছিল গোয়িং, অর্থাৎ সেন্টেন্সটা হওয়ার কথা ছিল কি হিজ ফাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ গোয়িং, অ্যাপ্রুভ অফ গোয়িং। এবার দেখো এখানে একটা ইস্যু আছে, এই যে হিমটা আছে, রাইট? হিম, আবার হিমের কি গতি হবে, হিমের গতি হবে মনে আছে আমরা দুইটা নিয়ম পড়ছিলাম। একটা নিয়ম হচ্ছে কি নরমালি প্রিপোজিশনের পরে আমরা কি দিব অবজেক্টিভ ফর্ম দিব, এটা আমরা জানি, প্রিপোজিশনের পরে আমরা অবজেক্টিভ দিব। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় প্রিপোজিশনের পরে, খেয়াল করো, প্রিপোজিশনের পরে একটা ব্ল্যাঙ্ক আছে, রাইট? এটা একটা ব্ল্যাঙ্ক, এরপর একটা ভার্ব, এই ভার্ব প্লাস আইএনজি হইছে, রাইট? যেমন এই সেন্টেন্সের মধ্যে দেখো এই যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হইছে, তখন মাঝখানের যে প্রনাউনটা, এই প্রনাউনটা হয়ে যাবে পজিটিভ ফর্মে। কোন ফর্মে? পজিটিভ ফর্ম। অর্থাৎ পজিটিভ ফর্ম মানে কি এখানে হিম না হয়ে যাবে কি হিজ। তার মানে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে যে হিজ ফাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ গোয়িং, অর্থাৎ তার যাওয়াটা টু দ্য ব্যানকোয়েট উইদাউট ড্রেসিং ফর্মালি, ফাইন। তো তার মানে আমরা যদি পার্ট 1 পার্ট 2 পড়ি, মিনি টেস্ট মোটামুটি হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন শেষ হয়েছে 60টা। অর্থাৎ গত দুইটা ক্লাসে অন্তত 20টা টপিক কমপ্লিট করছি। গত দুইটা ক্লাসে আমরা পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা অন্তত 20টা টপিক কমপ্লিট করছি এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা এক্সপ্লেইন করছি টপিক সহ একদম ধরে ধরে। এবং তোমরা এই 60টা প্রশ্ন বাসায় আবার পড়বা এবং আবার প্র্যাকটিস করবা। এগুলোর হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো টোফেল থেকে নেওয়া হয়েছে।
তো আমরা যতগুলো আছে মিনি টেস্ট 6টা আছে টোটাল। তো আমরা শুরু করলাম মিনি টেস্ট 1, একদম আমাদের টোটাল কমপ্লিট হয়েছে। মিনি টেস্ট 2 এর প্রথম 10টা প্রশ্ন কমপ্লিট হয়েছে। এভাবে আমাদের যতগুলা ক্লাস লাগুক, হয়তো আরো 5টা 6টা ক্লাস লাগতে পারে, আমরা যতগুলা প্রশ্ন আছে মিনি টেস্ট 6 এর, আমরা প্রত্যেকটা প্রশ্ন এভাবে ভেঙে ভেঙে আমরা প্রশ্নগুলো তোমাদেরকে দেখাই দিব। আমাদের পার্ট 3 তে তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সালামু আলাইকুম।